আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আরও একবার কথা হবে দেশ ও দেশবাসীর সাফল্য নিয়ে। গত কিছু সপ্তাহে স্পোর্টস হোক, সায়েন্স হোক বা সংস্কৃতি, অনেক কিছু এমন হয়েছে যা প্রত্যেক ভারতবাসীর জন্য গর্বের ব্যাপার। সম্প্রতি শুভাংশু শুক্লার মহাকাশ থেকে ফিরে আসা নিয়ে দেশে অনেক আলোচনা হয়েছে। যেই শুভাংশু পৃথিবীতে নিরাপদে নামলেন, লোকেরা লাফিয়ে উঠল। প্রত্যেক হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে গেল। পুরো দেশ গর্বে ভরে গেল। আমার মনে আছে যখন আগস্ট 2023-এ চন্দ্রযান-3 এর সফল ল্যান্ডিং হয়েছিল, তখন দেশে একটা নতুন পরিবেশ তৈরি হয়েছিল। সায়েন্সকে নিয়ে, স্পেসকে নিয়ে বাচ্চাদের মধ্যে একটা নতুন কৌতূহলও তৈরি হলো। এখন ছোট ছোট বাচ্চারা বলে, আমরাও স্পেসে যাব, আমরাও চাঁদে নামবো, স্পেস সায়েন্টিস্ট হব। বন্ধুরা, আপনারা ইন্সপায়ার মানক অভিযানের নাম শুনে থাকবেন। এটা বাচ্চাদের ইনোভেশনকে উৎসাহিত করার জন্য একটি অভিযান। এতে প্রতিটি স্কুল থেকে 5 জন শিশুকে নির্বাচন করা হয়। প্রতিটি বাচ্চা একটা নতুন আইডিয়া নিয়ে আসে। এখনো পর্যন্ত লক্ষ লক্ষ বাচ্চা এতে যুক্ত হয়েছে। আর চন্দ্রযান-3 এর পর তো এদের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। দেশে স্পেস স্টার্টআপও দ্রুত বাড়ছে। 5 বছর আগে 50টার থেকেও কম স্টার্টআপ ছিল। আজ 200-র বেশি হয়ে গেছে শুধু স্পেস সেক্টরে। বন্ধুরা, পরের মাসে 23শে আগস্ট ন্যাশনাল স্পেস ডে। আপনারা এটা কিভাবে উদযাপন করবেন? কোনো নতুন আইডিয়া আছে কি? আমাকে নমো অ্যাপে অবশ্যই মেসেজ পাঠাবেন। বন্ধুরা, 21 শতকের ভারতে আজ সায়েন্স এক নতুন শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমাদের ছাত্ররা ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াডে মেডেল জিতেছে। দেবেশ পঙ্কজ, সন্দীপ কুচি, দেবদত্ত প্রিয়দর্শী আর উজ্জ্বল কেশরী, এই 4 জন ভারতের নাম উজ্জ্বল করেছে। ম্যাথসের জগতেও ভারত তার পরিচয়কে আরো শক্তিশালী করেছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে আমাদের স্টুডেন্টরা 3টি গোল্ড, 2টি সিলভার এবং একটি ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে। বন্ধুরা, আগামী মাসে মুম্বাইতে অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে চলেছে। এতে 60টিরও বেশি দেশের পড়ুয়ারা আসবে, বিজ্ঞানীরাও আসবেন। এটি হতে চলেছে এখনো পর্যন্ত হওয়া সবচেয়ে বড় অলিম্পিয়াড। একদিক থেকে দেখলে ভারত এখন অলিম্পিক এবং অলিম্পিয়াড উভয় ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। আমার প্রিয় দেশবাসী, ইউনেস্কো থেকে আরো একটি খবর এসেছে যা শুনলে আমরা সকলেই গর্বিত হব। ইউনেস্কো 12টি মারাঠা দুর্গকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে। 11টি দুর্গ মহারাষ্ট্রে, একটি দুর্গ তামিলনাড়ুতে। প্রতিটি দুর্গের সাথে ইতিহাসের একটি অধ্যায় জুড়ে আছে। প্রতিটি পাথর একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী। সালোহের দুর্গ, যেখানে মুঘলরা পরাজিত হয়েছিল। শিবনেরি, যেখানে ছত্রপতি শিবাজী মহারাজ জন্মগ্রহণ করেছিলেন। এমন একটি দুর্গ যা শত্রুরা ভেদ করতে পারেনি। খান্দেরি দুর্গ, সমুদ্রের মাঝে তৈরি এক অদ্ভুত দুর্গ। শত্রুরা তাকে আটকাতে চেয়েছিল, কিন্তু শিবাজী মহারাজ অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন।
প্রতাপগড় দুর্গ, যেখানে আফজল খান পরাজিত হয়েছিলেন, সেই কাহিনীর প্রতিধ্বনি আজও দুর্গের দেওয়ালে মিশে আছে। বিজয় দুর্গ, যেখানে গুপ্ত সুড়ঙ্গ ছিল, ছত্রপতি শিবাজী মহারাজের দূরদর্শিতার প্রমাণ এই দুর্গে পাওয়া যায়। আমি কিছু বছর আগে রায়গড় পরিদর্শন করেছিলাম। ছত্রপতি শিবাজী মহারাজের প্রতিমার সামনে প্রণাম করেছিলাম। এই অভিজ্ঞতা জীবনভর আমার সাথে থাকবে। বন্ধুরা, দেশের অন্যান্য প্রান্তেও এমন অদ্ভুত দুর্গ আছে যেগুলো একাধিক আক্রমণের মুখোমুখি হয়েছে, খারাপ আবহাওয়ার আঘাত সয়েছে, কিন্তু আত্মসম্মানকে কখনো নত হতে দেয়নি। রাজস্থানের চিত্তোরগড় দুর্গ, কুম্ভলগড় দুর্গ, রণথম্ভোর দুর্গ, আমের দুর্গ, জয়সলমের দুর্গ তো বিশ্ববিখ্যাত। কর্ণাটকের গুলবর্গার দুর্গ অনেক বড়। চিত্রদুর্গ দুর্গের বিশালতাও আপনাকে কৌতূহলে ভরিয়ে দেবে যে সেই যুগে এই দুর্গটা কিভাবে তৈরি হয়েছিল। বন্ধুরা, উত্তরপ্রদেশের বান্দায় আছে কালিঞ্জর দুর্গ। মাহমুদ গজনভি বহুবার এই দুর্গে হামলা করেছে আর প্রতিবারই ব্যর্থ হয়েছে। বুন্দেলখণ্ডে এমন অনেক দুর্গ আছে। গোয়ালিয়র, ঝাঁসি, দতিয়া, অজয়গড়, গড়কুন্ডার, চান্দেরি, এই দুর্গগুলো শুধু ইট পাথর নয়, এগুলো আমাদের সংস্কৃতির প্রতীক। সংস্কার আর স্বাভিমান আজও এই দুর্গগুলোর উঁচু উঁচু প্রাচীর থেকে যেন উকি মারে। আমি সমস্ত দেশবাসীকে অনুরোধ করছি, এই দুর্গগুলো ভ্রমণ করুন, নিজেদের ইতিহাস জানুন, গর্ব অনুভব করুন। আমার প্রিয় দেশবাসী, আপনারা কল্পনা করুন, ঠিক ভোরের সময় বিহারের মুজাফফরপুর শহর, তারিখ 11ই আগস্ট 1908। প্রতিটি গলি, প্রতিটি মোড়, প্রতিটি কোলাহল সেই সময় যেন থমকে গিয়েছিল। মানুষের চোখে জল ছিল, কিন্তু মনে আগুন ছিল। মানুষ জেল ঘিরে রেখেছিল, যেখানে একজন 18 বছরের যুবক ইংরেজদের বিরুদ্ধে নিজের দেশপ্রেম প্রকাশ করার মূল্য চোকাচ্ছিল। জেলের ভেতরে ইংরেজ অফিসাররা একজন যুবককে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই যুবকের মুখে ভয় ছিল না, বরং গর্বে ভরা ছিল। সেই গর্ব যা দেশের জন্য প্রাণ উৎসর্গকারীদের হয়। সেই বীর, সেই সাহসী যুবক ছিলেন ক্ষুদিরাম বসু। মাত্র 18 বছর বয়সে তিনি সেই সাহস দেখিয়েছিলেন যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। তখন খবরের কাগজগুলো লিখেছিল, ক্ষুদিরাম বসু যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে গেলেন, তখন তার মুখে ছিল হাসি। এমনই অসংখ্য বলিদানের পর, শত শত বছরের তপস্যার পর আমরা স্বাধীনতা পেয়েছিলাম। দেশপ্রেমীরা তাদের রক্ত দিয়ে স্বাধীনতার আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছিল। বন্ধুরা, আগস্ট মাস এই কারণেই বিপ্লবের মাস। 1 আগস্টে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের প্রয়াণ দিবস। এই মাসেই 8ই আগস্টে গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনও শুরু হয়েছিল। তারপর আসে 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি, তাদের থেকে অনুপ্রেরণা পাই। কিন্তু বন্ধুরা, আমাদের স্বাধীনতার সাথে দেশের বিভাজনের যন্ত্রণাও জড়িয়ে আছে। তাই আমরা 14ই আগস্টকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসাবে পালন করি। আমার প্রিয় দেশবাসী, 7ই আগস্ট 1905 সালে আরো একটি বিপ্লবের সূচনা হয়েছিল। স্বদেশী আন্দোলন স্থানীয় পণ্য এবং বিশেষ করে হ্যান্ডলুমকে একটি নতুন শক্তি দিয়েছিল।
এই স্মৃতিতে দেশ প্রতি বছর 7ই আগস্টে ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করে। এই বছর 7ই আগস্টে ন্যাশনাল হ্যান্ডলুম ডে 10 বছর পূর্ণ হচ্ছে। স্বাধীনতা লড়াইয়ের সময় যেমন আমাদের খাদি স্বাধীনতা আন্দোলনকে নতুন শক্তি দিয়েছিল, তেমনি আজ যখন দেশ বিকশিত ভারত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে, তখন টেক্সটাইল সেক্টর দেশের শক্তি হয়ে উঠছে। এই 10 বছরে দেশের বিভিন্ন অংশে এই সেক্টরের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষ সাফল্যের অনেক গল্প লিখেছেন। মহারাষ্ট্রের পৈঠন গ্রামের কবিতা ধাবলে আগে একটা ছোট ঘরে কাজ করতেন। না ছিল জায়গা, না ছিল কোনো সুবিধা। সরকার থেকে সাহায্য পেলেন, আর এখন তার দক্ষতা ডানা মেলছে। তিনি 3 গুণ বেশি আয় করছেন। নিজেই নিজের তৈরি পৈঠনি শাড়ি বিক্রি করছেন। ওড়িশার ময়ূরভঞ্জেও সাফল্যের এমনই গল্প আছে। এখানে 650-এরও বেশি আদিবাসী মহিলা সাঁওতালি শাড়িকে আবার বাঁচিয়ে তুলেছেন। এখন এই মহিলারা প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করছেন। এরা শুধু কাপড় তৈরি করছেন না, নিজেদের পরিচয় তৈরি করছেন। বিহারের নালন্দা থেকে নবীন কুমারের কৃতিত্ব অনুপ্রেরণাদায়ক। তার পরিবার বংশ পরম্পরায় এই কাজের সঙ্গে যুক্ত। তবে সবচেয়ে ভালো দিক হলো তার পরিবার এখন এই ফিল্ডে আধুনিকতারও সংমিশ্রণ ঘটিয়েছে। এখন তার ছেলেমেয়েরা হ্যান্ডলুম টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে, বড় বড় ব্র্যান্ডে কাজ করছে। এই পরিবর্তন শুধু একটি পরিবারের নয়, এটি আশেপাশের অনেক পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, টেক্সটাইল ভারতের শুধু একটি সেক্টর নয়, এটি আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি উদাহরণ। আজ টেক্সটাইল এবং অ্যাপারেল মার্কেট খুব দ্রুত বাড়ছে, আর এই উন্নতির সবচেয়ে সুন্দর দিক হলো গ্রামের মহিলারা, শহরের ডিজাইনার, প্রবীণ তাঁতি এবং আমাদের যুব সমাজ যারা স্টার্টআপ শুরু করেছেন, সবাই মিলে এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ ভারতে 3000-এরও বেশি টেক্সটাইল স্টার্টআপ সক্রিয়। অনেক স্টার্টআপ ভারতের হ্যান্ডলুমের পরিচয়কে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। বন্ধুরা, 2047-এর উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়িত হবে আত্মনির্ভরতার পথ অতিক্রম করে। আর আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় ভিত্তি হলো ভোকাল ফর লোকাল। যে জিনিসগুলো ভারতে তৈরি হয়েছে, যা বানাতে কোনো ভারতীয়ের ঘাম ঝরেছে, সেটাই কিনুন এবং সেটাই বিক্রি করুন। এটা আমাদের সংকল্প হওয়া উচিত। আমার প্রিয় দেশবাসী, ভারতের বৈচিত্র্যের সবচেয়ে সুন্দর ঝলক আমাদের লোকগীতি আর পরম্পরাগুলোতে পাওয়া যায়। আর এরই অংশ হলো আমাদের ভজন আর আমাদের কীর্তন। কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে কীর্তনের মাধ্যমে ফরেস্ট ফায়ার সম্পর্কে মানুষকে সচেতন করা হয়? হয়তো আপনার বিশ্বাস হবে না, কিন্তু ওড়িশার কেওনঝাড় জেলায় একটা অদ্ভুত কাজ হচ্ছে। এখানে রাধা কৃষ্ণ সংকীর্তন মণ্ডলী নামের একটি দল আছে। ভক্তির সাথে সাথে এই দলটি আজ পরিবেশ সংরক্ষণেরও মন্ত্র জপছে। এই উদ্যোগের অনুপ্রেরণা হলেন প্রমীলা প্রধানজি। জঙ্গল আর পরিবেশের সুরক্ষার জন্য তিনি পারম্পরিক গানগুলোতে নতুন কথা যোগ করলেন, নতুন বার্তা যোগ করলেন। তার দল গ্রামে গ্রামে গেল, গানগুলোর মাধ্যমে মানুষকে বোঝালো যে জঙ্গলে লাগা আগুন থেকে কতটা ক্ষতি হয়। এই উদাহরণটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের লোক পরম্পরা শুধুমাত্র অতীতের স্মৃতি নয়, এগুলোর মধ্যে আজও সমাজকে পথ দেখানোর শক্তি আছে। আমার প্রিয় দেশবাসী,
ভারতের সংস্কৃতির একটা বড় ভিত্তি হলো আমাদের উৎসব আর পরম্পরা। তবে আমাদের সংস্কৃতির প্রাণবন্ততার আরেকটা দিক আছে। এই দিকটা হলো নিজেদের বর্তমান আর নিজেদের ইতিহাসকে ডকুমেন্ট করে রাখা। আমাদের আসল শক্তি হলো সেই জ্ঞান যা শত শত বছর ধরে ম্যানুস্ক্রিপ্টস আকারে সংরক্ষণ করা হয়েছে। এই ম্যানুস্ক্রিপ্টগুলোতে বিজ্ঞান আছে, চিকিৎসার পদ্ধতি আছে, সঙ্গীত এবং দর্শন আছে, আর সবচেয়ে বড় কথা হলো সেই ভাবনা আছে যা মানবজাতির ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে। বন্ধুরা, এমন অসাধারণ জ্ঞানকে উত্তরাধিকারকে সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। আমাদের দেশে প্রতিটি সময়ে এমন কিছু মানুষ ছিলেন যারা এটিকে নিজেদের সাধনা বানিয়ে নিয়েছিলেন। তেমনি একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব হলেন তামিলনাড়ুর থাঞ্জাভুরের মণি মারান জি। তার মনে হলো যদি আজকের প্রজন্ম তামিল পাণ্ডুলিপি পড়তে না শেখে তাহলে আগামী দিনে এই অমূল্য ঐতিহ্য হারিয়ে যাবে। তাই তিনি সন্ধ্যায় ক্লাস শুরু করলেন। ছাত্র, চাকরিজীবী যুবক, রিসার্চার সবাই এখানে এসে শিখতে শুরু করলো। মণি মারঞ্জি মানুষকে শেখালেন কিভাবে তামিল সুভাডিয়াল অর্থাৎ পাম লিফ ম্যানুস্ক্রিপ্টস পড়তে ও বুঝতে হয়। তার পদ্ধতিটা কি আজ অনেক প্রচেষ্টার মাধ্যমে অনেক শিক্ষার্থী এই পদ্ধতিতে পারদর্শী হয়ে উঠেছে। কিছু স্টুডেন্টস তো এই পাণ্ডুলিপিগুলির উপর ভিত্তি করে ট্রেডিশনাল মেডিসিন সিস্টেম নিয়ে রিসার্চও শুরু করে দিয়েছে। বন্ধুরা, ভাবুন যদি এমন প্রচেষ্টা দেশ জুড়ে হয় তাহলে আমাদের প্রাচীন জ্ঞান শুধু দেয়ালের মধ্যে আবদ্ধ থাকবে না, তা নতুন প্রজন্মের চেতনার অংশ হয়ে যাবে। এই চিন্তা ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে ভারত সরকার এই বছরের বাজেটে একটি ঐতিহাসিক উদ্যোগের ঘোষণা করেছে, জ্ঞান ভারাতাম মিশন। এই মিশনের অধীনে প্রাচীন পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাইজ করা হবে। তারপর একটি ন্যাশনাল ডিজিটাল রিপোজিটরি তৈরি করা হবে যেখানে সারা বিশ্বের শিক্ষার্থী, গবেষক ভারতের জ্ঞান ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে পারবে। আমারও আপনাদের সকলের কাছে অনুরোধ, যদি আপনি এমন কোনো প্রচেষ্টার সাথে যুক্ত থাকেন বা যুক্ত হতে চান তাহলে মাইগভ বা সংস্কৃতি মন্ত্রকের সাথে অবশ্যই যোগাযোগ করুন। কারণ এগুলি কেবল পাণ্ডুলিপি নয়, এগুলি ভারতের আত্মার সেই অধ্যায়গুলি যা আমাদের আগামী প্রজন্মকে শেখাতে হবে। আমার প্রিয় দেশবাসী, যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় যে আপনার আশেপাশে কত ধরনের পাখি আছে, তাহলে আপনি কি বলবেন? হয়তো এটাই বলবেন যে আমি তো রোজ ৫-৬ রকমের পাখি দেখতেই পাই। তো আর নতুন কিছু নয়, কিছু পরিচিত, কিছু একবারে অজানা। কিন্তু আমাদের আশেপাশে কোন কোন প্রজাতির পাখি বাস করে এই বিষয়ে জানা দারুণ ব্যাপার। সম্প্রতি এমনই একটি দারুণ প্রচেষ্টা হয়েছে। জায়গাটি হলো আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। সাধারণত এই এলাকাটি তার রাইনোস অর্থাৎ গন্ডারদের জন্য বিখ্যাত। কিন্তু এইবার আলোচনার বিষয়বস্তু হলো এখানকার ঘাসের মাঠ এবং সেখানে বসবাসকারী পাখিরা। এখানে প্রথমবার গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস হয়েছে। আপনারা জেনে খুশি হবেন। এই সেন্সাসের কারণে 40টিরও বেশি পাখির প্রজাতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অনেক বিরল প্রজাতির পাখিও আছে। আপনারা ভাবছেন এত পাখি কিভাবে চিহ্নিত হলো? এখানে টেকনোলজি বাজিমাত করেছে। যে টিম সেন্সাস করছিল তারা রেকর্ড করার যন্ত্র লাগিয়েছিল। তারপর কম্পিউটার দিয়ে সেই শব্দগুলো বিশ্লেষণ করা হলো, এআই ব্যবহার করা হলো। শুধু শব্দ শুনেই পাখিদের চেনা গেল।
সেটাও তাদের ডিস্টার্ব না করে। ভাবুন তো, টেকনোলজি আর সংবেদনশীলতা যখন একত্রিত হয়, তখন প্রকৃতিকে বোঝা অনেক সহজ আর গভীর হয়ে যায়। প্রচেষ্টাগুলোকে আমাদের উৎসাহিত করা উচিত, যাতে আমরা আমাদের জীব বৈচিত্র্যকে চিনতে পারি এবং পরবর্তী প্রজন্মকেও এর সাথে যুক্ত করতে পারি। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো সবচেয়ে উজ্জ্বল আলো সেখান থেকেই ফোটে যেখানে আগে সবচেয়ে বেশি অন্ধকার ছিল। এমনই একটা উদাহরণ হলো ঝাড়খণ্ডের গুমলা জেলার। একটা সময় ছিল যখন এই এলাকা মাওবাদী হিংসার জন্য পরিচিত ছিল। বাসিয়া ব্লকের গ্রামগুলো জনশূন্য হয়ে যাচ্ছিল। মানুষ ভয়ের ছায়ায় বাঁচত। রোজগারের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না। জমি খালি পড়েছিল আর যুবকরা বাইরে চলে যাচ্ছিল। কিন্তু তারপর খুব শান্ত এবং ধৈর্যশীল পরিবর্তনের সূচনা হলো। ওম প্রকাশ সাহু জি নামের এক যুবক হিংসার পথ ছেড়ে দিলেন। তিনি মাছ চাষ শুরু করলেন। তারপর নিজের মতো অনেক সঙ্গীকেও এর জন্য অনুপ্রাণিত করলেন। তার এই প্রচেষ্টার ফলও মিলল। যারা আগে বন্দুক ধরেছিল, এখন মাছ ধরার জাল ধরেছে। বন্ধুরা, ওম প্রকাশ সাহু জির শুরুটা সহজ ছিল না। বিরোধ হলো, হুমকিও মিলল, কিন্তু সাহস হারালো না। যখন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এলো, তখন তিনি নতুন শক্তি পেলেন। সরকার থেকে ট্রেনিং পেলেন, পুকুর বানাতে সাহায্য মিলল এবং দেখতে দেখতে গুমলায় মৎস্য বিপ্লবের সূত্রপাত হয়ে গেল। আজ বাসিয়া ব্লকের 150-এর বেশি পরিবার মাছ চাষের সাথে যুক্ত হয়েছে। এমন অনেকে আছে যারা কখনো নকশালি সংগঠনে ছিল, এখন তারা গ্রামেই সম্মানের সাথে জীবন যাপন করছে এবং অন্যদের কর্মসংস্থান দিচ্ছে। গুমলার এই যাত্রা আমাদের শেখায়, যদি রাস্তা সঠিক হয় এবং মনে বিশ্বাস থাকে, তাহলে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও উন্নয়নের প্রদীপ জ্বলতে পারে। আমার প্রিয় দেশবাসী, আপনারা কি জানেন অলিম্পিক্সের পর সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট কোনটি? এর উত্তর হলো ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস। বিশ্বজুড়ে পুলিশ কর্মী, ফায়ার ফাইটার্স এবং সিকিউরিটির সাথে যুক্ত যারা, তাদের মধ্যে হওয়া স্পোর্টস টুর্নামেন্ট। এইবার এই টুর্নামেন্ট আমেরিকায় হলো, আর এতে ভারত ইতিহাস তৈরি করেছে। ভারত প্রায় 600টি মেডেল জিতেছে। 71টি দেশের মধ্যে আমরা টপ 3-তে ছিলাম। সেই ঊর্ধ্বধারীদের পরিশ্রম সফল হয়েছে, যারা দিনরাত দেশের সেবায় নিজেদের নিয়োজিত করেন। আমাদের এই সঙ্গীরা এখন খেলার মাঠেও দেশের নাম উজ্জ্বল করেছে। আমি সকল খেলোয়াড় এবং কোচিং টিমকে অভিনন্দন জানাই। আপনারা এটা জেনেও হয়তো চমকে যাবেন যে 2029 সালে এই গেমস ভারতে অনুষ্ঠিত হবে। সারা বিশ্ব থেকে খেলোয়াড়রা আমাদের দেশে আসবে। আমরা তাদের ভারতের আতিথেয়তা দেখাবো, আমাদের ক্রীড়া সংস্কৃতির সাথে পরিচয় করাবো। বন্ধুরা, গত কয়েকদিনে আমি অনেক ইয়ং অ্যাথলিটস এবং তাদের প্যারেন্টসের বার্তা পেয়েছি। এগুলোর মধ্যে খেলো ভারত নীতি 2025-এর খুব প্রশংসা করা হয়েছে। এই নীতির লক্ষ্য পরিষ্কার, ভারতকে স্পোর্টিং সুপার পাওয়ার বানানো। গ্রাম, দরিদ্র এবং মেয়েরা এই নীতির আওতায় অগ্রাধিকার পাবে। স্কুল এবং কলেজ এখন খেলাকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলবে। খেলাধুলা সংক্রান্ত স্টার্টআপস, তা সে স্পোর্টস ম্যানেজমেন্টস হোক বা ম্যানুফ্যাকচারিং এর সাথে যুক্ত হোক, তাদের সব রকম ভাবে সাহায্য করা হবে।
ভাবুন যখন দেশের যুবকরা নিজেদের তৈরি র‍্যাকেট, ব্যাট আর বল নিয়ে খেলবে, তখন আত্মনির্ভরতার মিশন কত বড় শক্তি পাবে। বন্ধুরা, খেলা টিম স্পিরিট তৈরি করে। এটা ফিটনেস, আত্মবিশ্বাস এবং একটি শক্তিশালী ভারত গড়ার পথ। তাই মন খুলে খেলুন এবং সমৃদ্ধ হন। আমার প্রিয় দেশবাসী, কিছু মানুষের কাছে কখনো কখনো কোনো কাজ অসম্ভব মনে হয়। তারা ভাবেন, এটা কি আদৌ সম্ভব? কিন্তু যখন দেশ এক চিন্তায় একসাথে আসে, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। স্বচ্ছ ভারত মিশন এর সবচেয়ে বড় উদাহরণ। শীঘ্রই এই মিশনের 11 বছর পূর্ণ হবে। কিন্তু এর শক্তি এবং এর প্রয়োজন আজও তেমনই আছে। এই 11 বছরে স্বচ্ছ ভারত মিশন একটি জন আন্দোলন হয়েছে। মানুষ এটাকে নিজেদের কর্তব্য বলে মনে করে এবং এটি জনসাধারণের সদর্থক অংশগ্রহণের প্রকৃত উদাহরণ। বন্ধুগণ, প্রতি বছর হওয়া স্বচ্ছ সমীক্ষা এই ভাবনাকে আরো বিকশিত করেছে। মেনদেশের 4,500-র বেশি শহরাঞ্চল এই বছর এর সাথে যুক্ত হয়েছে। 15 কোটির বেশি মানুষ এতে অংশগ্রহণ করেছে। এটা কোনো সাধারণ সংখ্যা নয়, এটা স্বচ্ছ ভারতের কণ্ঠস্বর। বন্ধুগণ, পরিচ্ছন্নতা নিয়ে আমাদের শহরাঞ্চলগুলো তাদের প্রয়োজন ও পরিবেশ অনুযায়ী আলাদা আলাদা উপায়ে কাজ করছে। আয়ের প্রভাব শুধু এই শহরগুলোতেই থেমে নেই, বরং পুরো দেশ এই পদ্ধতিগুলোকে গ্রহণ করছে। উত্তরাখণ্ডে কীর্তিনগরের বাসিন্দারা পাহাড়ে ওয়েস্ট ম্যানেজমেন্টের নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। একইভাবে ম্যাঙ্গালুরুতে টেকনোলজি দিয়ে অর্গানিক ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ হচ্ছে। অরুণাচলে রোইং নামে একটা ছোট শহর আছে। একটা সময় ছিল যখন ওয়েস্ট ম্যানেজমেন্ট এখানকার মানুষের স্বাস্থ্যের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল। এখানকার লোকেরা এর দায়িত্ব নিল, গ্রিন রোইং ইনিশিয়েটিভ শুরু হলো, আর তারপর রিসাইকেলড ওয়েস্ট দিয়ে পুরো একটা পার্ক বানিয়ে দেওয়া হলো। ঠিক এভাবেই কারাড়ে, বিজয়ওয়াড়ায় ওয়াটার ম্যানেজমেন্টের অনেক নতুন উদাহরণ তৈরি হয়েছে। আহমেদাবাদে রিভার ফ্রন্টের সাফাই সবার নজর কেড়েছে। বন্ধুরা, ভোপালের একটি টিমের নাম হলো সকারাত্মক সোচ। এতে 200 জন মহিলা আছেন। এরা শুধু সাফাই করেন না, চিন্তা ভাবনাও বদলে দেন। একসাথে মিলে শহরের 17টা পার্কের সাফাই করা, কাপড়ের থলে বিলি করা, এদের প্রতিটি পদক্ষেপ একটি বার্তা। এমন প্রচেষ্টার কারণেই ভোপালও এখন স্বচ্ছ সমীক্ষায় অনেকটাই এগিয়ে এসেছে। লখনৌয়ের গোমতী নদীর টিমের কথা বলাও জরুরি। 10 বছর ধরে প্রতি রবিবার এই টিমের সদস্যরা অক্লান্তভাবে স্বচ্ছতার কাজ করে চলেছেন। ছত্তিশগড়ের বিলহার উদাহরণও চমৎকার। এখানে মহিলাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের ট্রেনিং দেওয়া হলো, আর তারা একসাথে মিলে শহরের ছবিটাই বদলে দিল। গোয়ার পানাজি শহরের উদাহরণও অনুপ্রেরণাদায়ক। সেখানে আবর্জনাকে 16টা ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে এবং এর নেতৃত্ব দিচ্ছেন মহিলারা। পানাজিকে তো রাষ্ট্রপতি পুরস্কারও দেওয়া হয়েছে। বন্ধুরা, পরিচ্ছন্নতা শুধু এক বেলার একদিনের কাজ নয়। যখন আমরা বছরে প্রতিদিন প্রতি মুহূর্তে পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দেব, তখনই দেশ পরিচ্ছন্ন থাকতে পারবে। বন্ধুরা, শ্রাবণের বৃষ্টির মাঝে দেশ আরো একবার উৎসবের আনন্দে সেজে উঠতে চলেছে। আজ হরিয়ালি तीज, তারপর নাগ পঞ্চমী আর রাখি পূর্ণিমা, আর তারপর জন্মাষ্টমী, আমাদের দুষ্টু কৃষ্ণর জন্মোৎসব।
এই সব উৎসব আমাদের অনুভূতির সঙ্গে জড়িয়ে, আর এগুলো আমাদের প্রকৃতির সঙ্গে সংযোগ আর ভারসাম্যেরও বার্তা দেয়। আপনাদের সবাইকে এই পবিত্র উৎসবগুলোর অনেক অনেক শুভেচ্ছা। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের চিন্তা ও অভিজ্ঞতাগুলো শেয়ার করতে থাকুন। পরের মাসে আবার দেখা হবে দেশবাসীর কিছু নতুন সাফল্য এবং অনুপ্রেরণা নিয়ে। আপনারা নিজেদের খেয়াল রাখবেন। অনেক অনেক ধন্যবাদ।